দর্শক, সিএসআর এর মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি মঞ্জুর আল মতিন। আপনাদের নিশ্চয়ই অজানা নেই, করোনা সংক্রমণ অনেক বেড়েছে গত কদিনে। হাসপাতালগুলোতে আইসিইউর এক ধরনের সংকট দেখা দিয়েছে। এছাড়াও গতবারের চেয়েও রেকর্ড সংখ্যায় প্রতিদিন নতুন নতুন শনাক্ত হচ্ছে, মৃত্যুর হারও থেমে নেই। এসব নিয়ে আজকে আমরা কথা বলবো। এ নিয়ে কথা বলতে স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত হয়েছেন অধ্যাপক ডক্টর লিয়াকত আলী, তিনি চিকিৎসা বিজ্ঞানী ও শিক্ষাবিদ। স্বাগত আমাদের স্টুডিওতে। কিছুক্ষণের মধ্যেই আমাদের সাথে যুক্ত হবেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইদুর রহমান, তিনি চেয়ারম্যান ফার্মাকোলজি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়। এছাড়াও এই মুহূর্তে সরাসরি আমাদের সাথে যুক্ত হয়েছেন বরিশাল থেকে ডক্টর শ্যামল কৃষ্ণ মণ্ডল, তিনি সহকারী পরিচালক, বিভাগীয় কার্যালয়, বরিশাল। আপনাদের সবাইকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। দর্শক, এই আলোচনায় যাবার আগে আমরা একটা প্রতিবেদন দেখে নেব সবশেষ করোনার পরিস্থিতি নিয়ে। করোনার ভয়ঙ্কর ছোবলে আবারও দেশ। টানা 2 দিন নতুন শনাক্ত ছাড়িয়েছে 5,000। 2 দিন ধরে প্রাণহানিও 45। এমন পরিস্থিতিতে সোমবার 18 দফার নির্দেশনা জারি করে সরকার, যাতে বেশি সংক্রমণ ঝুঁকিতে থাকা রাজধানীসহ 29 জেলার জনসমাগম নিষিদ্ধ করা হয়। এছাড়া সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় জনসমাগম এবং চলাচল সীমিত করার কথা বলা হয়। তবে শবে বরাতের রাতে এই নির্দেশনা তেমন মানা হয়নি। স্বাস্থ্যবিধি মানতে এক ধরনের অনীহা আছে মানুষের মাঝে। আমরা মাস্ক মনে নিতে চাইছিলাম, কিন্তু মাস্ক নাই আর কি। মাস্ক মনে হচ্ছে এখান থেকে যে গাবতলিতে নামলে মনে হচ্ছে আমরা ওই জায়গায় নিয়ে নেবো আর কি। ওই যে কিনার লাগবো, বাসে তাড়াহুড়া করে উঠে পড়ছি। আমি মাস্ক এখনো পরি নাই, বা আমি দোকান থেকে নামি আসলাম, তো এখন মাস্ক ছাড়িয়েছে। গত বছর যেমন জরিমানা করছিল, এইরকম জরিমানা করলে আবারও মনে করা ভালো হবে। যুক্তরাজ্য সহ ইউরোপ ফেরত যাত্রীদের নিজ খরচে 14 দিন থাকতে হবে সরকার নির্ধারিত 25টি হোটেলে। অন্যান্য দেশ থেকে ফিরলে নিজের বাড়িতে থাকতে হবে 14 দিন কোয়ারেন্টাইনে। 14 দিনের পর তাদের পিসিআর টেস্ট করা হবে, নেগেটিভ পাওয়া গেলে তাদেরকে বাসায় পাঠানো হবে। ইউরোপিয়ান কান্ট্রিজ এবং ইউকে ছাড়া অন্য যে কোনো কান্ট্রি থেকে আসলে পিসিআর টেস্ট কোভিড-19 সার্টিফিকেট বাধ্যতামূলক, এবং এই সার্টিফিকেট দেখার সাপেক্ষে তাদেরকে 14 ডেজ হোম কোয়ারেন্টাইন পাঠানো হবে। কক্সবাজার সহ পর্যটন এলাকাতে জনসমাগম সীমিত করার নির্দেশনা থাকলেও সেটি বাস্তবায়নে এখনও নেই তেমন তোড়জোড়। অধ্যাপক আলী, শুরুতে আপনার কাছে আসতে চাই। আসলে যে অবস্থায় আমরা ছিলাম কমাস আগেই, সেখানে অনেকে হয়তো মনে করছিলেন যে হয়তো এটা শেষ হতে চলেছে, কিন্তু এখন যে পরিস্থিতি দেখা যাচ্ছে সেটা নিঃসন্দেহে গতবারের চেয়ে ভয়ঙ্কর আকারেই দেখা দিচ্ছে। কেন এই হঠাৎ বেড়ে যাওয়াটা? হ্যাঁ, আমরা আসলে দ্বিতীয় ওয়েভ, যেটা টিপিক্যাল দ্বিতীয় ওয়েভে প্রবেশ করেছি। কারণ 5% নিচে নেমে গিয়েছিল, 2% কাছাকাছি সবই চলে এসেছিল। এখন এখানে দুটো ফ্যাক্টর। একটা তো খুব সাদামাটা চোখে যে আমরা যে শিথিলতা, আমাদের যে ব্যক্তিগত, সামাজিক, পারিবারিক, রাষ্ট্রীয় সর্বক্ষেত্রেই আমরা কিন্তু ভেবেছিলাম যে আমরা জয় করে ফেলেছি, শিথিল হয়ে গেছিলো বিধিনিষেধ। এবং এটা একটা, তার ফলে সামাজিক মেলামেশা, অনুষ্ঠানাদি অত্যন্ত সব কিছু কিন্তু অত্যন্ত বৃদ্ধি পেয়ে গিয়েছিল। এটি একটি কারণ তো বটেই, কিন্তু শুধু এই কারণ দিয়ে ব্যাখ্যা করাটা খুব কঠিন হবে। কারণ তাই বলে তো এরকম 7 গুণ আমাদের ব্যবহার একসঙ্গে এক ধাক্কায় চেঞ্জ হয়ে যায়নি এক সপ্তাহে। তাহলে এই যে বৃদ্ধিটার সঙ্গে সুনির্দিষ্টভাবেই আমার মনে হয় যে কিছু নতুন স্ট্রেন, সেই স্ট্রেন আমদানিকৃত হোক, সেটারই সম্ভাবনা বেশি। আবার দেশেও কোনোটা যে একদম মানে নতুন ভেরিয়েন্ট হতে পারে না, সেটিও বলা যায় না। তো নতুন কোনো ভেরিয়েন্ট, এক বা একাধিক ভেরিয়েন্ট যে জড়িত, এ বিষয়ে মনে হয় কোনো সন্দেহ নেই। সেক্ষেত্রে আমরা কি মোটামুটি অন্ধকারেই আছি এখন পর্যন্ত, যে আসলে কোন স্ট্রেন এসেছে, কি ধরনের পরিবর্তন হচ্ছে, না কিছু জানতে পারছি আমরা? সত্যি বলতে কি, কিছু ডেসক্রিপটিভ বর্ণনামূলক তথ্য আমরা পেয়েছি যে হ্যাঁ, জানুয়ারি মাসে এগুলো জানা গিয়েছিল যে কিছু ভেরিয়েন্ট, ইউকে ভেরিয়েন্ট এসেছে, এইসব তথ্য এতদিনে জানা যাচ্ছে। আবার সম্প্রতি ডেটাবেজ, আন্তর্জাতিক ডেটাবেজে একটি প্রকাশনা বেরিয়েছে যে 34টি ভেরিয়েন্টের একটি প্রকাশনা আমরা পেয়েছি। এই ভাইরাস 4000-এর বেশিবার মিউটেশন করেছে, সে বিষয়ে কিছু তথ্য এসেছে। কিন্তু সবচেয়ে দুর্ভাগ্যজনক হচ্ছে, এগুলো হচ্ছে যেটা আমরা টেকনিক্যালি বলি ডেসক্রিপটিভ ডেটা, বর্ণনামূলক তথ্য। বর্ণনামূলক তথ্যের সাথে যেটাকে বলি বিশ্লেষণমূলক, অ্যানালিটিক তথ্য যদি না হয়, তাহলে এখান থেকে কোনো সিদ্ধান্ত টানা মুশকিল। এই অ্যানালিটিক তথ্য মানে হচ্ছে এই যে ভ্যারিয়েন্টগুলোর সঙ্গে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা ভ্যারিয়েন্টের সঙ্গে রোগের সম্পর্কে, রোগটা কি সংক্রমিত বেশি হয়, রোগটা কি তীব্র বেশি হয়, রোগটা কি আক্রমণ করে ইয়াঙ্গারদেরকে, এই যে প্রশ্নগুলো,
এগুলো হয়নি, যার ফলে হয়েছে কি এগুলো বিচ্ছিন্ন বর্ণনা হিসেবে আমরা পেয়েছি। তাহলে আপনার প্রথম প্রশ্নটা হচ্ছে অন্ধকার। হ্যাঁ, আমরা আসলে কিছুটা অন্ধকারেই রয়েছি। খুব খুব বেশি রকম জানি না যে আসলে এই যে গুচ্ছগুলো, যেটি 29টা জায়গাতে বলা হচ্ছে যে অনেক গুচ্ছ তৈরি হয়েছে, সেগুলোতে যে কোন গুচ্ছে যে কোন ধরনের ভেরিয়েন্ট গেছে। ইউকে আমরা যেহেতু পার্শ্ববর্তী দেশে 10,000 এই 24শে মার্চে 10,000 সিকোয়েন্সিং হয়েছে ইন্ডিয়াতে, এবং সেখানে দেখা গেছে ইউকে ভেরিয়েন্ট তো বটেই, সেখানে দেখা গিয়েছে 10,000 মধ্যে 700 কিন্তু ইউকে ভেরিয়েন্ট পেয়েছে মানে ইতিমধ্যে, এবং তারপরে পেয়েছে ব্রাজিলিয়ান, পেয়েছে আফ্রিকান পেয়েছে। আমরা অবাক হব না যদি আমাদের এখানেও পরোক্ষভাবে ব্রাজিলিয়ান বা আফ্রিকান ভেরিয়েন্টও চলে আসে, এবং সেখান থেকে কোন জায়গা থেকে মানুষ যে কোথায় গেল, কারণ আমাদের যে কোয়ারেন্টাইন আপনিও জানেন আমিও জানি যে এয়ারপোর্টে সেই কোয়ারেন্টাইনটা শুধুমাত্র ইউকের জন্য যতটুকু তাও সফল হয়, অন্য ক্ষেত্রে কিন্তু সেভাবে হয়নি। এবং হোম কোয়ারেন্টাইনের যে কথা আমরা বলছি বা এই যে বিধিমালাতেও বলা হচ্ছে, সেক্ষেত্রে যদি স্থানীয় মনিটরিং, জনসম্পৃক্ততা সহ স্থানীয় মনিটরিং না থাকে, কোনো মতেই কিন্তু এটা নিশ্চিত করা যায় না। তাহলে ছড়িয়েছে যে কোথায়, কিভাবে যে কোথায় ক্লাস্টারে কোন ভেরিয়েন্ট গিয়েছে, এগুলো কিন্তু আমরা সুনিশ্চিতভাবে আসলে জানি না। এটি করার জন্য যে প্রক্রিয়া, সমন্বিত প্রক্রিয়া, সেটিও কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান নয়। সেই জন্য অন্ধকারেই আছি বলতে গেলে। জি, বিভাগীয় স্বাস্থ্য কার্যালয় বরিশালের সহকারী পরিচালক ডক্টর মণ্ডল, আপনার কাছে এ পর্যায়ে আসতে চাই। এই যে পরিস্থিতি, সেখানে বরিশাল যে বেশি আক্রান্ত জেলাগুলোর একটি, আপনাদের অবস্থাটা কি? হাসপাতালগুলোতে আসলে ধারণ ক্ষমতার কতটুকু রোগী আপনারা পাচ্ছেন? আইসিইউগুলোর কি অবস্থা, সেগুলো যদি একটু সংক্ষেপে আমাদের জানাতেন। ধন্যবাদ। আমরা আসলে স্যার যেটা বলতেছিলেন যে আমরা মাঝখানে আসলে আমাদের পরিস্থিতিটা ভালো ছিল, হঠাৎ করেই আমাদের পরিস্থিতি গত এক সপ্তাহ পর্যন্ত রোগীর সংখ্যা বাড়ছে, এবং আমার পরিসংখ্যান যেটা গত এক সপ্তাহে আমাদের 2458টা নমুনা পরীক্ষা করে সেখানে 321 জন রোগী শনাক্ত হয়েছে। সেখানে শনাক্ত হার আমরা যদি শতকরা হিসাবে যাই 13.05%। তো সেই হিসাবে আমরা নভেম্বর ডিসেম্বরে কিন্তু আমাদের 2-3%-এ আমাদের শনাক্ত হার ছিল, সেটা বেশি। এই মুহূর্তে বরিশাল বিভাগে আমাদের রোগী ভর্তি আছে 99 জন, যার 10 জন আছে আইসিইউ বেডে। আর আমার বেডের সংখ্যা যদি আমরা বলতে চাই, আমাদের ক্যাপাসিটি সেখানে আমাদের কোভিড স্পেশালিস্ট মানে ডেডিকেটেড কোভিড হাসপাতাল হিসেবে আমরা 530টা বেড আমাদের এভাবে অ্যাসাইন করা আছে, এবং আইসিইউ বেড 12টা। তো সেক্ষেত্রে আমাদের একটা সুখবর সবসময়ের জন্য, গত ওয়েবে যেটা ছিল যে আমাদের যে রোগীগুলো শনাক্ত হচ্ছে অধিকাংশই হয় তার রোগের লক্ষণ নাই অথবা মৃদু লক্ষণ। সেক্ষেত্রে অনেকেই কিন্তু আমরা বাসায় চিকিৎসা দিচ্ছি। সেক্ষেত্রে আমাদের বেডের ক্রাইসিসটা তখনও পড়ে নাই, এখনো বোঝা যাচ্ছে না। তবে হ্যাঁ, আইসিইউ বেড আমাদের সংখ্যা কম, আর আমাদের ক্রিটিক্যাল পেশেন্ট কিন্তু অতটা আমরা বেশি, আমাদের সৌভাগ্য যে আমাদের পেশেন্টটা অত ক্রিটিক্যাল না, যার জন্য সেখানে আমরা অনেকটাই বেডের যে ক্রাইসিসটা বরিশাল বিভাগে সেটা আমরা অনুভব করছি না। কারণ এখনো আমাদের প্রায় আমরা 99 তো 523টা বেড, তাহলে এখনো প্রায় 400 বেড আমার খালি আছে, যেখানে আমরা 400 পেশেন্টকে এখন আইসিইউর কথা বলছিলেন যে 12টি আইসিইউ বেড রয়েছে, সেখানে 10টিতে রোগী ভর্তি রয়েছে। সেক্ষেত্রে আরও যদি ক্রিটিক্যাল পেশেন্ট এক্ষেত্রে আপনাদের আসে, তখন আপনারা কি ভাবছেন? সেটা আমাদের একটা ভাবনার বিষয়। আমাদের আইসিইউ সেটা হচ্ছে শুধুমাত্র শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। তো আমাদের জেনারেল হাসপাতালে যে বেড আছে, আমরা ওখান থেকে কিছু বেডকে আবার ধার নিতে পারবো, কারণ জেনারেল বেডের পেশেন্ট যেগুলো হসপিটালের অন্যান্য রোগীদের জন্য নির্ধারিত, সেখান থেকে কিছু বেড আমরা আবার আইসিইউ এইখানকে আবার শিফট, কারণ আমাদের কিছু এক্সট্রা ভেন্টিলেটর রয়ে গেছে। সেই হিসাবে আমরা সেটা কাজে লাগাতে পারবো। সেই ভেন্টিলেটর কাজে লাগানোর মতো জনবল কি আপনাদের আছে, না দক্ষ অভিজ্ঞ নার্স বা ডাক্তাররা যারা আইসিইউ ম্যানেজমেন্টের সাথে অভিজ্ঞ? এই দিকটা আমরা বলতে পারি যে আমরা তো একটা ওয়েবকে মোকাবিলা করে আসছি, যার জন্য সকল থেকে আমরা নার্স ডাক্তার আমরা কিন্তু এত দিনে আমরা দক্ষ, এবং আমরা কিন্তু নিজেরা কনফিডেন্ট, যার জন্য এখানে ম্যানেজমেন্ট করার জন্য আমাদের ম্যান পাওয়ার যারা, সেটা আমি মনে করবো দক্ষ বা ট্রেন, সেক্ষেত্রে আমাদের কোনো ব্যর্থতা বা ঘাটতি নেই। আরেকটা ব্যাপার, শুরুতে যখন আমরা এই করোনা মোকাবেলা শুরু করি, তখন আপনাদের আইসিইউর বেড সংখ্যা কত ছিল, এবং আজকে যখন দ্বিতীয় ধাক্কা আমরা সামলাচ্ছি তখন বেড সংখ্যা কত? সেটা বলছিলেন 12, আগে কি এটাই ছিল? আমাদের কিন্তু প্রথম থেকে আমাদের এই বেডটাই ছিল, আমাদের এইটাই বেডটা ছিল। আমাদের নতুন যেটা সংযোজন সেটা হচ্ছে আমরা গত ওয়েব মোকাবিলায় যেটা করতে আমাদের অভিজ্ঞতা, সেটা হচ্ছে হাই ফ্লো অক্সিজেন।
আমাদের জেলা হাসপাতালগুলোতে কিন্তু হাই ফ্লো অক্সিজেনের অতটা ব্যবস্থা ছিল না। এখন আমাদের সবগুলো জেলা হাসপাতালে কিন্তু হাই ফ্লো অক্সিজেন আছে। সেক্ষেত্রে রুগীর আমরা যে মাঝারি ধরন যেটা বুঝি বা তীব্রতার আগের পর্যায়ে যেগুলো, সেক্ষেত্রে কিন্তু আমরা অক্সিজেন হাই ফ্লো অক্সিজেন আমার সাফিসিয়েন্ট সেই রোগীগুলো চিকিৎসা করতে, এবং এবারে আমাদের জেলা হাসপাতালগুলো কিন্তু এখানে ওয়েলি এগুলো পুরো জেলায় মোট কতটা হবে হাই ফ্লো নেজাল ক্যানুলা? আমাদের হাই ফ্লো নেজাল ক্যানুলা আছে আপনার 37টা। এখন কতজন রোগীর এটা প্রয়োজন হচ্ছে এই মুহূর্তে? এই মুহূর্তে আমার আইসিইউ বেডে যে কয়টা, তাছাড়া অন্যান্য রোগীদের কিন্তু এইভাবে অক্সিজেনের খুব বেশি দরকার হচ্ছে না। আমরা গত ওয়েভের মতো যেটা দেখছি যে রোগীর ইন্টারমিটেন্টলি যাদের কন্টিনিউয়াস দেওয়া হবে এইরকম, কিন্তু ওই রকম রোগী আমাদের বিভাগে কিন্তু কম, এটা কিন্তু সত্যি। মানে হাই ফ্লো নেজাল ক্যানুলাও খুব বেশি রোগীর প্রয়োজন হচ্ছে না এই মুহূর্তে বলছেন? হচ্ছে না। জি, অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ডক্টর মণ্ডল। আমাদের সাথে বরিশাল থেকে যুক্ত হয়েছিলেন ডক্টর শ্যামল কৃষ্ণ মণ্ডল। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইদুর রহমান। স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম এই নতুন ধাক্কা নিয়ে এবং যে হারে বেড়েছে সেটা নিয়ে। আপনার বিশ্লেষণটা শুনতে চাই। একটু আগে অধ্যাপক লিয়াকত আলী বলছিলেন যে এক্ষেত্রে নতুন যে স্ট্রেইন বা ভ্যারিয়েন্ট সেটির একটা ভূমিকা থাকতে পারে। আপনার বিশ্লেষণটা কি? ধন্যবাদ দুঃখিত দেরিতে জয়েন করার জন্য। যে প্রশ্নটি এসছে আসলে যে স্ট্রেইন নতুন, সেটার একটি অবদান আছে, মানে এটি একটি ফ্যাক্টর, মানে এখানেই যেন আবার সমস্ত আলোচনাটা ফোকাস না হয়ে যায়। ফোকাস থাকা দরকার যে আসলে বাস্তবতাটা কিভাবে পাল্টে গেল গত 1 মাস সময়ের মধ্যে। আমরা যদি দেখি আজ থেকে 1 মাস আগে যখন সংক্রমণের হার নেমেছিল 2.5%, সেটা বেড়ে 18-20% চলে এসছে। এমনকি কোনো কোনো প্রতিষ্ঠানে, বিশেষ করে আজকে আমরা যদি বিএসএমএম এর কথা বলি, গতকাল এবং আজকে এটা 30% অতিক্রম করেছে সংক্রমণের, মানে টেস্টেড পজিটিভ কেসের সংখ্যা। আমরা যদি ঢাকার হাসপাতালগুলোর দিকে তাকাই, হাতে গোনা 2-1টি হাসপাতালে এখন শয্যা পাওয়া যাচ্ছে, বাকি সবগুলো শয্যা ভরে গেছে। প্রতিদিন সংক্রমিত 5,000 রোগীর যদি 200 জন মানুষকেও আগামী 1, 2 বা 4 দিন 5 দিন পরে হাসপাতালে ভর্তি হতে হয়, কোথায় তারা ভর্তি হবে? অতএব দেশের টোটাল স্বাস্থ্য ব্যবস্থা তার সামর্থ্যের সর্বশেষ সীমায় পৌঁছে গেছে। এই অবস্থায় আমরা যে গত কয়েকদিন আগে যে 18 দফা বিধান দেওয়া হলো, আপনারা যদি আমরা দেখি গত 1 বছর যাবৎ বাংলাদেশের মানুষ যেভাবে এই কোভিড সময়কালে চলাফেরা করেছে, যেগুলোকে আমরা স্বাস্থ্যবিধি বলি, মাস্ক বলি, হাত ধোয়া, এই সমস্ত কথা বলি, শব্দ বলি, সেগুলোর ব্যাপারে যে চরম উদাসীনতা দেখা গেছে, এই ধরনের অবস্থায় যখন চরম উদাসীনতা এবং আয়োজন অনুষ্ঠান চলছে, 18 দফা আসলে এটি বাস্তবানুক এবং কার্যকর আসলে কোনো বন্দোবস্ত বলে আমার বিবেচনায় মনে হয় না। এর চেয়ে অনেক শক্তিশালী বন্দোবস্ত এবং শক্তিশালী পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এই ক্ষেত্রে আমি স্পষ্ট আসলে বলতে চাই যে ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুর, এই 4টি জায়গায় আপনি খেয়াল করবেন আজকে যে পরিমাণ আক্রান্ত রোগী, এই সংখ্যক রোগীকে যদি আপনারা ইমিডিয়েটলি এটাকে, যে শব্দটা খুব চালু হয়েছে লকডাউন, আমরা সেটা বুঝতে পারি না, কিন্তু বড় শহর যেখানে অতিরিক্ত সংক্রমণ, সেই জায়গাগুলোতে ইমিডিয়েট লকডাউন দেওয়া না হলে আমাদের স্বাস্থ্য কাঠামো তার সামর্থ্যের শেষ সীমা পৌঁছেছে, আমাদেরকে আসলে মৃত্যুর মিছিল দেখতে হবে। আমি দুঃখিত এইভাবে বলার জন্য, কারণ আজকে আমি আমার নিজের আত্মীয়ের জন্য শয্যা সংগ্রহ করতে ব্যর্থ হয়েছি। আমি একেবারে অন রেকর্ড বলতেছি। অতএব এই জিনিসটা আমাদের অনুধাবন করতে হবে যে আমাদের সামর্থ্যের শেষ সীমা এসেছি। 2 থেকে 3 দিন যদি আমরা এভাবে পার হই, আমরা অবশ্যই হাসপাতালে চিকিৎসা না পাওয়ার কারণে রাস্তায় মৃত্যু দেখতে হবে। অতএব এটাই শেষ সময় আমাদের হাতে। আমাদেরকে ইমিডিয়েটলি টায়ার 4, বিদেশে বলে টায়ার 4 লকডাউন, যেটার বাংলাদেশি ভার্সন হতে পারে কারফিউ আকারে 4-5টি শহরে ইম্পোজ করতে হবে লকডাউন, এবং সেটাকে দেশের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন করতে হবে। এটার যে অর্থনৈতিক মূল্য, আমরা যদি এটাকে আগামী 10 দিন পরে দেই, এই 18 দফা যেরকম 1.5 মাস পরে দেওয়ার জন্য আজকে আসলে এটা তেমন কার্যকর না। একইভাবে এই পদক্ষেপ যদি পরবর্তীতে নেওয়া হয় সংক্রমণের আরো বিস্তারের পরে, তখন সেটি আসলে সেইভাবে কার্যকর হবে না। অতএব আমি বিনীতভাবে আপনাদের মাধ্যমে দেশের নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করছি এই বিষয়টির দিকে, যে আমাদের সময় সর্বোচ্চ সীমায় পৌঁছে গেছে, সর্বশেষ সীমায় পৌঁছে গেছে বড় ধরনের ইন্টারভেনশনের জন্য। একটু আগে আমাদের সাথে বরিশাল থেকে স্বাস্থ্য অধিদপ্তরের একজন কর্মকর্তা যুক্ত হয়েছেন এবং তিনি বলছিলেন তাদের ওখানে বেশিরভাগ রোগীর আইসিইউর প্রয়োজন হচ্ছে না, যদিও আইসিইউ 12টি বেডের মধ্যে 10টি বেডে রোগী রয়েছে, কিন্তু এর বাইরে সাধারণ শয্যাগুলোতে আসলে সেই ধরনের তাদের চাপ নেই। তাহলে চাপটা কি বড় শহরমুখী হয়েছে কোনো কারণে?
এক্স্যাক্টলি, আমি এই জন্যই বারবার বলছি যে 4-5টি শহরকে টায়ার ফর লকডাউন বা কারফিউ দেওয়ার জন্য। কারণ এই যে আমরা উদাসীন ভাবে যে চলাফেরার এই ব্যাপারটি এই বড় শহরগুলোতে ডেন্স পপুলেশন এবং এখানে মিউটেশনের যে আমরা বলছি যারা আসছে, যে স্ট্রেনগুলো বিদেশ থেকে এসছে সেগুলোর উপস্থিতি, এবং এখানেও যেটাকে আমরা বলি হোস্ট ডিপেন্ড প্রেশার, মানে ঢাকার মানুষরাও চাপ দিয়ে ভাইরাসটির চেহারা বদলে দিয়েছে। মানে এইভাবে যদি আমরা বুঝি তাহলে আসলে বুঝতে হবে যে বড় শহরগুলোতে রোগের ধরনটা ভিন্ন, এবং যেটা ইন্ডিকেট করে যে এরা ভাইরাসের একটি পার্টিকুলার মিউটেন্ট ভ্যারিয়েন্ট দিয়ে আক্রান্ত হচ্ছে। বরিশালে যেটা বলছেন সেটার সঙ্গে ঢাকার ডিস্টিংক্ট পার্থক্য, ঢাকার যে কোনো হাসপাতালে যোগাযোগ। বিএসএমএমইউতে 180 জন রোগী ভর্তি, 17টি আইসিইউ কমপ্লিটলি অকুপাইড, দুটোই। এবং এখানে 3 থেকে 7 দিনে, আগে যেটা হচ্ছিল 7 থেকে 10 দিনে, সেই ঘটনাটি এখন ঘটতে 3 থেকে 7 দিনে, এবং প্রেজেন্টেশনেও অনেক পার্থক্য। মানে আগে যেই লক্ষণগুলো নিয়ে আসতো, এবার তার চেয়ে বেশ কিছু নতুন ধরনের লক্ষণ নিয়ে রোগীরা আসছে, এবং অক্সিজেন স্যাচুরেশন ফল করার হারটি আগের চাইতে ঢাকায় অন্তত দ্রুত। অতএব আমরা মনে করি যে এই অবস্থায় বড় শহরগুলোকে আলাদাভাবে লোকেট করে রেস্ট্রিক্ট করা, এবং এর পাশাপাশি যথেষ্ট ভালোভাবে জেনেটিক মিউটেশন মানে আমাদের জেনোম সিকোয়েন্সিং গুলো করা দরকার। তা না হলে কিন্তু আমরা আসলে বিশ্ব যেভাবে এটাকে হ্যান্ডেল করছে আমরা ওইটা থেকে তাল হারিয়ে ফেলবো, এবং তখন আসলে আমরা একটা বিচ্ছিন্ন দ্বীপের মতো হয়ে যাওয়ার আশঙ্কা একদম উড়িয়ে দেওয়া যায় না। এখন আপনারা জানেন এর পাশাপাশি আছে ভ্যাকসিনের সমস্যা। আমি আজকে এই প্রসঙ্গে এটাও বলে রাখতে চাই যে ভ্যাকসিনের প্রাপ্যতার বিষয়টি নিয়ে আমরা উদ্বিগ্ন ছিলাম। আমরা আশা করব যে আসলে ভ্যাকসিন সংগ্রহের যে সাফল্য, প্রাথমিক সাফল্য, সেটা ধারাবাহিকতা যেন রক্ষা করা হয়। তা না হলে দ্বিতীয় ডোজ এবং 17 কোটি দেশের লোকের দেশে 55 লক্ষ লোক ভ্যাকসিনেটেড থাকলে এটার কোনো ইম্প্যাক্ট আসলে ওইভাবে পড়বে না সমগ্র এই কোভিড পরিস্থিতির উপরে। অতএব আরো অধিকতর ভ্যাকসিন সংগ্রহ, যেটি চুক্তি করা আছে, অথবা বিকল্প উৎস থেকে ভ্যাকসিন সংগ্রহের উদ্যোগ দ্রুত নেওয়া দরকার। তা না হলে পরিস্থিতি সব দিক থেকে নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। অনেক ধন্যবাদ। একটা বিরতির সময় হয়ে গেছে, দর্শক একটু পরেই ফিরে আসবো, সঙ্গে থাকবেন আশা করি। দর্শক আপনারা দেখছেন সিএসআর মুক্তবাক। এবারে আমরা চলে যাব রাজশাহীতে। আমাদের সাথে যুক্ত হয়েছেন রাজশাহীর ডেপুটি সিভিল সার্জন ডক্টর রাজিউল হক। স্বাগত আপনাকে আমাদের অনুষ্ঠানে। রাজশাহীতে এখনকার অবস্থাটা কি সেটা যদি আমাদেরকে জানাতেন, বিশেষত আইসিইউর পরিস্থিতিটা। আমাদের রাজশাহীতে সপ্তাহ 2 বা 3 আগেও কিন্তু আমাদের ডিস্ট্রিক্ট লেভেলে প্রায় রোগী ছিল না বললেই চলে, কিন্তু রিসেন্টলি ধীরে ধীরে বাড়তে বাড়তে এটা কিন্তু অলরেডি আজকে পর্যন্ত 21 জন অ্যাড হয়েছে। আর সিটি কর্পোরেশন লেভেলে, শহর লেভেলে একটু বেশি, আজকেও পজিটিভ 499 জন প্রায়, কিন্তু সুস্থ হয়ে যাচ্ছেন। তবে বেশিরভাগই হসপিটালাইজ যেটা বলা যায়, হসপিটালে কিন্তু যারা যাচ্ছেন তাদের আবার বেশিরভাগ আবার আইসিইউ প্রয়োজন হচ্ছে। এখন একটু স্ট্রেনটা একটু এরকম বেশি, একটু ভাইরাল লোড মনে হয় বেশি হয়ে যাচ্ছে। আর সবচেয়ে বড় কথা, আমি সবার আগে আমাদের কয়েকদিন বেশ 27 তারিখ রাত্রে আমাদের একজন স্বনামধন্য দক্ষ সহযোগী অধ্যাপক সার্জন ডক্টর মোহাম্মদ আব্দুল হান্নান স্যার, উনি মারা গেছেন কোভিড আক্রান্ত হয়ে। উনি সহ কোভিড আক্রান্ত হয়ে যতজন মারা গেছেন তাদের সকলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আমাদের জন্য একটা বিশাল ক্ষতি। রাজশাহীতে এবারে কি রোগের ধরনে কোনো পরিবর্তন দেখছেন ডক্টর হক? কারণ এর আগে আমরা শুনতাম যে ধীরে ধীরে রোগীরা খারাপ হচ্ছেন, এবার শুনছি সে ধরনের শ্বাসকষ্ট হচ্ছে না, হালকা সামান্য জ্বর, কাশি, তারপরে হঠাৎ করে রোগী খারাপ হয়ে যাচ্ছে। এটা কি আপনারাও দেখছেন রাজশাহীতে? জি, আমি বিশেষ করে সবচেয়ে বেশি আমি যেটা দেখলাম আমার চাক্ষুষ, সেটা হচ্ছে আমাদের এই হান্নান স্যার। উনি কিন্তু যেদিন হসপিটালে ভর্তি হন তার আগের দিনও কিন্তু উনি মোটামুটি ভালো মতোই ছিলেন এবং সার্জারি করছিলেন। হঠাৎ করে সার্জারি করতে করতে হালকা হালকা কাশি, এবং পরের দিন আরো বেশি কাশি, হঠাৎ করে পরের দিন রাত্রে হসপিটালে ভর্তি হন, এবং তারপরের দিনই ওনাকে আইসিইউতে নিতে হয়। উনি কিন্তু এত বেশি হয়তো বা গুরুত্ব নেন নাই। আর একদিন বা 1.5 দিনের মতো ওনার হালকা জ্বর ছিল, কিন্তু কাশিটা কম ছিল না। এইটা একটা বিশাল বড় আমাদের জন্য বা একটা সূত্র দিয়ে দেয় যে আসলে এইবারের কোভিড আর গত 1 বছর আগেকার কোভিড দুইটা কিন্তু একই ধরনের হয়তো বা ক্যাটাগরি নিয়ে আসছে না। আমরা কিন্তু এই ধরনের আগে যেরকম
হালকা জ্বর বা হালকা সর্দি কাশি হলে আমরা ওই অত বেশি দুশ্চিন্তা করতাম না বা হাসপাতালে যেতাম না, টেস্ট করতাম না। এখন কিন্তু এই সচেতনতা অবশ্যই বৃদ্ধি করা জরুরি। আমাদের কিন্তু হালকা জ্বর, হালকা কাশি শুরু হওয়া মাত্রই আমরা কিন্তু অবশ্যই টেস্ট করব এবং হসপিটালে ডাক্তারের পরামর্শ নিব। আমাদের মনে হয় ইমিডিয়েট যদি ট্রিটমেন্টের ব্যবস্থা নেওয়া যায় তাহলে কিন্তু আমরা হয়তো বা রিকভারি রেট আরো হাই করতে পারি। আর যেটা বলছিলেন আপনি যে আমাদের কিন্তু উপজেলা লেভেলে 10টা করে বেড আইসোলেটেড করা আছে, কিন্তু কোনো আইসিইউ নাই। আমাদের আইসিইউ যেহেতু সদর হাসপাতাল নাই, আমাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে 20টা আইসিইউ বেড আইসোলেটেড মানে একদম ডেডিকেটেড করা আছে কোভিডের জন্য। তার মধ্যে অলরেডি 10টা বেড অকুপাইড। সেখানে 6 জন কনফার্ম পজিটিভ কোভিড কেস আছে এবং 4 জন সাসপেক্টেড কোভিড কেস পজিটিভ হিসেবে আইসিইউতে আছে। আর আমাদের কিন্তু অ্যাভেলেবল সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই আছে, প্রায় 21টা হাইফ্লোনেসাল ক্যানুলা আছে, 180টা বেড আইসোলেটেড করা আছে, 20টা কেবিন আইসোলেটেড করা আছে। আমাদের এগুলো অ্যাভেলেবল এবং প্রয়োজন পড়লে আরো বৃদ্ধি করা সম্ভব। নিশ্চয়ই। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ডক্টর হক। ফিরে আসি অধ্যাপক সাইদুর রহমান আপনার কাছে। যে প্রসঙ্গে একটু আগে ডক্টর হক কথা বলছিলেন যে এবারে রোগের ধরনটা আলাদা, প্রেজেন্টেশনটা আলাদা, কেমনভাবে আলাদা হচ্ছে আপনার নজরে কি পড়েছে এখন পর্যন্ত? ধন্যবাদ আপনাকে। যেটা উনি কয়েকটা লক্ষণ বলেছেন তার মধ্যে প্রধানত আসলে গতবার যে ব্যাপারটা দেখা যাচ্ছে যে রেসপিরেটরি সিমটম নিয়ে আসছিল, এখানে এবার তার চেয়ে কিছু নিউরোলজিক্যাল সিমটম, মানে হয়তো হেডেক, মাথা ব্যথা নিয়ে, অথবা ঘুমের অসুবিধা নিয়ে আসছে, অথবা আমরা বলি ডাইজেস্টিভ ট্র্যাক্টে মানে জিআই ট্র্যাক্টে ডায়রিয়া অথবা অ্যানোরেক্সিয়া মানে ক্ষুধামন্দা ডায়রিয়া, এই ধরনের মানে দুটো অন্য সিস্টেম, মানে যেটা এর আগে হচ্ছিল রেসপিরেটরি ট্র্যাক্ট এবং সেটা কনসিকুয়েন্টলি চলে যাচ্ছিল কার্ডিওভাস্কুলার ইভেন্টে, এবার একটু সরে দেখা যাচ্ছে যে নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন এবং জিআই ম্যানিফেস্টেশন বেশি হচ্ছে। এবং দ্বিতীয় কথাটা ওনার কথা এসছে যে উনি যে ডাক্তার মানে সার্জনের কথা বললেন যার দুঃখজনক মৃত্যুর কথা, 3 থেকে 7 দিনের মধ্যে আসলে এখন অধিকৃত ডেটোরেশন 3 থেকে 7 দিনের মধ্যে হাসপাতালে যখন আসে 3 থেকে 7 দিনের মধ্যে ড্রামাটিক ডেটোরেশন হয় এবং তারপর তাদেরকে যেটা বলছে তাদের অনেককে এটা সিগনিফিকেন্ট প্রপোর্শন, মানে যদি আমরা আগে ভাবি আগে কত ভাগ রোগীকে আইসিইউ শিফট করতে হতো সেই তুলনায় এবার এটা আইসিইউ শিফটিং এর হারটাও বেড়েছে। সো রোগীর প্রেজেন্টেশন পার্থক্য হচ্ছে, ডেটোরেশনের স্পিডটা বেড়ে গেছে এবং আইসিইউতে শিফট করার হার বেড়েছে। এই তিনটেই উদ্বেগজনক যে কোনো স্বাস্থ্য ব্যবস্থার জন্য। এবং এর পেছনকার কারণ যথেষ্ট ল্যাবরেটরি এভিডেন্স নাই, কিন্তু এটা বোঝা যাচ্ছে যে এটি অবশ্যই আমাদের দেশে যে 39টি মিউটেশনকে আমরা ডকুমেন্ট করেছি তার বাইরে বা ওর মধ্যে কোনো একটি মিউটেন্ট ভ্যারিয়েন্টই এই পরিবর্তিত প্রেজেন্টেশন এবং কুইক ডেটোরেশনের পেছনে কন্ট্রিবিউট করছে। সেটা এভিডেন্সটা এখনো সামনে আনা যাচ্ছে না। যথেষ্ট যদি জেনোম সিকোয়েন্সিং হয় এবং সঙ্গে যদি ক্লিনিক্যাল কোরিলেশন করা যায় তাহলে এটাকে প্রমাণ করা যাবে। কিন্তু এই মুহূর্তে আসলে আমাদের প্রয়োজন হচ্ছে এই বিষয়টাকে থামানো, মানে ব্যাপারটা হচ্ছে স্প্রেডটাকে থামানো, এবং স্প্রেড থামানোর ক্ষেত্রে বড় শহরকে আলাদা করবেন। আপনি খেয়াল করেন বিভিন্ন ছোট শহরে রোগীর হার আর ঢাকা এবং চট্টগ্রামের হার, এই ব্যাপারটা যে ডিস্টিংক্টলি বিরাট পার্থক্য, এটাকে আমাদেরকে পজিটিভলি কাজে লাগাতে হবে। মানে আমাদের এই অধিক সংক্রমণের জায়গাগুলোকে ঘেরাও করে ফেলার মতো আলাদা করে ফেলতে হবে, তাহলে দেশটা আসলে বাকি অংশটা বেঁচে যাবে। তো এইখানে আমাদের মনে হয় এই কাজটা করার জন্য খুবই দ্রুত ইন্টারভেনশন দরকার। আর প্রস্তুতি, আমাদের অনেক হসপিটালে বেড নেওয়া হয়েছিল, সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল, ফিল্ড হসপিটাল হয়েছিল, সেগুলো বন্ধ করা হয়েছে। আমরা দ্রুত মনে করি এই জিনিসগুলোকে পুনর্স্থাপন করা দরকার। এবং এই বড় বড় হাসপাতাল ছাড়াও বহু দেশে আসলে স্টেডিয়াম অথবা কমন খোলা জায়গাতে পর্যন্ত তাবু করে, ইভেন নিউ ইয়র্কের হাসপাতালের সামনে বিশাল বিশাল প্যান্ডেল করে করে ওখানে আসলে ট্রিট করা হয়েছে, অ্যাম্বুলেন্সের ওখানে রেখে চিকিৎসা করা হয়েছে। কিন্তু আমাদের এই মানসিক প্রস্তুতিটা দরকার এবং ওই বড় শহরে অবকাঠামোগত দ্রুত সম্প্রসারণের প্রয়োজন আর কি এখনই। তা না হলে আসলে আমাদেরকে কিন্তু যদি আজকের 5000 আক্রান্তের মধ্যে 200 জন আগামীকালকে বা আগামী পরশু অসুস্থ হয়, ঢাকা শহরে কোনো হাসপাতালে বেড পাওয়া কঠিন হয়ে যাবে। জি, ধন্যবাদ। অধ্যাপক আলী, আপনার কাছে ফিরে আসি। তাহলে এই মুহূর্তে লকডাউনের ব্যাপারে যে কথা বলছিলেন অধ্যাপক সাইদুর রহমান, সরকারের বিভিন্ন মহল থেকে আমরা এক ধরনের চিন্তা ভাবনা শুনেছি, সাধারণ ছুটির কথা শুনেছি, কিন্তু সেটা এখনো নিশ্চিত না। আপনি কি বলবেন যে এই মুহূর্তে এটা খুব জরুরি হয়ে পড়েছে? শব্দটা আসলে যেভাবেই বলুন না কেন, প্রফেসর সাইদুর রহমান সাহেবের মূল কথাটা হলো কঠোর ব্যবস্থা দরকার। কঠোর ব্যবস্থাতে আমরা যদি বলি যে
এটি সীমিত করা দরকার, এটি নিরুৎসাহিত করা দরকার, এটা করা উচিত, এই শব্দগুলো দিয়ে আসলে কঠোর ব্যবস্থা হয় না। হ্যাঁ, এটা যদি বলি যে রাষ্ট্রীয় লেভেলে এটি একটি ফিলসফিক্যাল নীতিমালা, অর্থাৎ নীতিগতভাবে এগুলো করা উচিত। স্থানীয় পর্যায়ে যেমন ঢাকা, গাজীপুরের এক ধরনের কঠোরতা, রাজশাহীতে আরেক ধরনের কঠোরতা হতেই পারে, পার্থক্য। এটি কিন্তু আরেকটি কথা চলে আসে গুচ্ছ ব্যবস্থাপনা, যেটিও আসলে প্রফেসর সাইদুর রহমান সাহেবের কথার মধ্যে আসছে গুচ্ছ ব্যবস্থাপনা। এটি কিন্তু সরকারি নীতির ডিক্লারেশনের মধ্যে আছে, যেখানে অধিকতর সংক্রমণ, কিন্তু এটা কিন্তু ডেফিনিশন নাই। আমরা শব্দটা বলি অপারেশনাল কোনো ডেফিনিশন নাই, অধিকতর সংক্রমণ বলতে এবং কোথায় আসলে কতজন রোগী হচ্ছে এটাই কি এখন আমরা ডাটাবেস করতে পেরেছি? সত্যি বলতে কি আমাদের টেস্টের সংখ্যাগুলো এই যে ডিসেন্ট্রালাইজ রয়েছে প্রত্যেকটা গুচ্ছে কি ধরনের টেস্ট, এমনকি যদি এখন প্রশ্ন করি যে যদি এই ধরনের ভেরিয়েন্ট এসে থাকে তাহলে প্রচলিত আরটিপিসিআর কিট কি তাকে ডিটেক্ট করতে পারে? আপনাদেরকে একটা কথা জানা দরকার যে আমরা আরটিপিসিআর কিটকে যদিও ল্যাবরেটরিতে গোল্ড স্ট্যান্ডার্ড হিসেবে ব্যবহার করি, কিন্তু সেটা কিন্তু গোল্ড স্ট্যান্ডার্ড না, এটি কিন্তু সিকোয়েন্সিংয়ের সঙ্গে গোল্ড স্ট্যান্ডার্ড তুলনা করতে হয়। তাহলে যথাযথ সিকোয়েন্সিং যদি না করি এবং তার সাথে টেস্টকেও মূল্যায়ন না করি নতুন করে, তাহলে কিন্তু বুঝবো না যে এটিও পজিটিভ কত হচ্ছে। এবং আমাদের এখনকার যে কিট আছে সেটা কি ইউকে ভ্যারিয়েন্ট বলুন বা দক্ষিণ আফ্রিকা ভ্যারিয়েন্ট, এগুলো সম্পর্কে যতক্ষণ পর্যন্ত আমরা সিকোয়েন্সিং এর সঙ্গে এটাকে টেস্ট না করছি, এরও যেমন সেন্সিটিভিটি, আপনার মনে আছে অ্যান্টিজেন, অ্যান্টিবডি, সেন্সিটিভিটি, স্পেসিফিটি অনেক আলাপ হয়েছে। আরটিপিসিআর এর সেন্সিটিভিটি, স্পেসিফিটি দেখতে হয় সিকোয়েন্সিং ডেটার সঙ্গে, সেগুলো কিন্তু এখনো করা হয়নি। সুতরাং আমরা কিন্তু এই প্রযুক্তি তো আমাদের রয়েছে, না করার কারণটা কি তাহলে? এটি হচ্ছে আন্তঃসেক্টরাল সমন্বয়। এটি হচ্ছে যেমন প্রযুক্তিটি রয়েছে বিসিএসআইআর যে এনজিএস নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং রয়েছে, তার হাই থ্রুপুট ক্ষমতা রয়েছে। সত্যি সত্যি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে যদি কোঅর্ডিনেটেড হয়, এই হাই থ্রুপুট সিকোয়েন্সিং দিয়ে বহু সিকোয়েন্সিং করা যায়। বাংলাদেশের সমস্ত জায়গা থেকে ক্লাস্টারিং স্যাম্পল নিয়ে এসে সেই স্যাম্পলের একটা 5-10% যদি স্ক্রিনিং করা যেত সিকোয়েন্সিং, তার সাথে যেটি ক্লিনিক্যাল কোরিলেশন অর্থাৎ তীব্রতার সম্পর্ক, তার সংক্রমণের সম্পর্ক, এগুলো বিশ্লেষণ করলে বোঝা যেত যে কোন ভ্যারিয়েন্টটা কী ধরনের তীব্রতা দিচ্ছে, কী ধরনের এই যে যেটি বলছিলেন যে অ্যাসিমটোমেটিক, যেটি আমাদের সিভিল সার্জন মহোদয় বলছিলেন, প্রফেসর সাইদুর রহমান সাহেব বলছিলেন, এইটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ বোঝা যে কোন সিকোয়েন্সের ভ্যারিয়েন্টের সঙ্গে কী ধরনের অ্যাটিপিক্যাল সিমটম হয়, কীভাবে ম্যানেজ করতে হবে। কারণ আমরাও কিন্তু শুরুতে প্রথমবারের ঢেউয়ে অনেক সময় ম্যানেজ করেছি অন্ধকারে। প্রথম দিকে প্রচুর ভেন্টিলেশনে দেওয়া হয়েছে, ভেন্টিলেশনের কারণে রোগীর মৃত্যু বেশি হয়েছে প্রথম ঢেউয়ে। পরে বোঝা গেল যে এটা কার্ডিওভাস্কুলার ডিজিজ, প্রধানত এটা রক্তনালীর সমস্যা, সেদিকে মন দিতে হবে। পরে কিন্তু আস্তে আস্তে ভেন্টিলেটর ইউজ কমাতে হয়েছে। এখনও যে ভেন্টিলেটর ইউজ যে যথাসম্ভব যে এটিই যে একমাত্র পথ কিনা এটা কিন্তু জানি না এই ভেরিয়েন্টের ক্ষেত্রে। এখন হাতড়াচ্ছি এই জিনিসগুলো আমাদেরকে আসলে এই যে টেস্ট এবং অ্যান্টিজেন টেস্টের যে স্ক্রিনিং টেস্টের যে সঠিক ব্যবহার, এগুলোও কিন্তু করা হচ্ছে না। এই গুচ্ছ ব্যবস্থাপনা একদিকে পাবলিক হেলথ যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, মাস্ক, হাত ধোয়া এবং পাবলিক হেলথ মেজার্স, প্যারালালি আমাদেরকে টেস্ট এবং টেস্টের সঙ্গে এই যে ভ্যাকসিনেশন হলো, আমাদেরকে সেই ডেটা যেটাকে বলা হয় সেগ্রিগেটেড ডেটা, যে আমাদের প্রথমবার যাদের হয়েছিল তাদের দ্বিতীয়বার তীব্রতা কেমন হয়েছে, তাদের মৃত্যুহার কেমন রয়েছে, কোনো ডেটা আমরা পাচ্ছি না ওইভাবে। আমরা জানি না যে ভ্যাকসিন যাদের পাওয়া হয়েছে তাদের দ্বিতীয়বার হলে তারা কি সংক্রামক কতটা থাকছে, তারা তীব্র কতটা হচ্ছে। এই যে তথ্যভিত্তিক যে প্রমাণ ভিত্তিক আমাদেরকে যদি জিজ্ঞেস করেন, তাহলে আমাদের গবেষণা ভিত্তিক, গবেষণার পটভূমিটা এত দুর্বল, যেসব প্রতিষ্ঠানগুলোর রাষ্ট্রীয়ভাবে এই দায়িত্বগুলো পালন করা দরকার, সেই দায়িত্বটা আমাদেরকে কিন্তু পালন করা হচ্ছে না। যার জন্য সরকারের যে পলিসিগুলো, সরকারকে যে মানে অনেক ক্ষেত্রে হয়তো পলিসিগুলো অন্ধকারে নিচ্ছে। আবার আরেকটি বিষয় যে স্বাস্থ্যের যে স্টুয়ার্ডশিপ রোল, স্বাস্থ্য হয়তো একভাবে বলছে, স্বাস্থ্য কিন্তু হয়তো একভাবে বলছে, দেখা যাচ্ছে যে আর ঊর্ধ্বতন মহলে হয়তো আরেকভাবে। তথ্য যদি এত অপ্রতুল হয়, গোটা ব্যবস্থায় তো আসলে একটা অন্ধকারে ঢিল ছোড়ার মতো। আমি মনে করি আমি একমত যে অন্ধকারেই। আরও একটা বিরতির সময় হয়ে গেছে, দর্শক একটু পরেই ফিরে আসবো, সঙ্গে থাকবেন আশা করি। দর্শক আপনারা দেখছেন সিএসআর এর মুক্তবাক। ফিরে আসবো অধ্যাপক সাইদুর রহমান আপনার কাছে। অনুষ্ঠানের গোড়ায় আপনি যেমনটা বলছিলেন যে আপনার পরিচিত একজনকে ভর্তি করার জন্য আপনি আজকে হাসপাতালে সিট পাননি। এই ধরনের যাদের পরিবার আক্রান্ত হচ্ছে বা যাদের পরিবারে কেউ মারা যাচ্ছে, তারা বুঝতে পারছেন হয়তো দিনের শেষে যে এটা কত ভয়ঙ্কর রূপ ধারণ করছে। কিন্তু যারা আক্রান্ত হচ্ছেন না বা আশেপাশে শুনছেন না, তারা কিন্তু সেই হয় থুতনিতে মাস্ক অথবা মাস্ক আনতে ভুলে গেছে অবস্থায় থেকে যাচ্ছেন।
এখানে কথা শোনানোর আর কোনো কি রাস্তা আছে মানে ভাইরাসটা তাদের কাছে পৌঁছানোর আগে? এই জন্য একদমই আপনি সঠিকভাবে এই জায়গাটা ধরেছেন যে আসলে যে মানুষটি পরিবারের সদস্য হারাচ্ছে বা কাছের মানুষকে হারাচ্ছে তারা এবং তার চারপাশের মানুষ ছাড়া আমাদের এটা খুবই দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে আসলে সমাজের মধ্যে যে সহমর্মিতা আসলে যেটা আমাদের একটা ঐতিহ্য একটা অ্যাসেট ছিল সেটার প্রেজেন্স দিনে দিনে গত এক বছর আমরা দেখলাম এটা দিনে দিনে ভোতা হয়ে গেল। এরকম একটি অবস্থা আসলে এই নতুন সামাজিক বাস্তবতায় আসলে কঠোর পদক্ষেপ নেওয়া মানে যেটাকে বলছেন আইনি, এমনকি যদি আমরা ব্রিটিশদেরকে বলছি ব্রিটিশরা পর্যন্ত এবার কিন্তু লকডাউন ভায়োলেশনের জন্য 10 বছর জেল ইম্পোজ করছে। মানে আপনার খেয়াল এটা অবিশ্বাস্য মনে হতে পারে যে এরকম একটি অপরাধের জন্য 10 বছর জেল কিভাবে হয়। তার মানে তারা এটাকে আসলে মেসেজটা ক্লিয়ার করতে চেয়েছে সকল নাগরিকের কাছে যে এটা আসলে এতটাই গুরুতর ভায়োলেশন এটা আসলে সমগ্র জাতিকে ঝুঁকিগ্রস্ত করবে। এটা আসলে অপরাধ হিসাবে তেমন বড় অপরাধ না, ঘর থেকে অনুমতি ছাড়া বেরিয়ে যাওয়া, কিন্তু এর একটি একটি ছোট ছোট অপরাধ একটি বিরাট ঝুঁকি সৃষ্টি করছে বিধায় তারা শক্তিশালী আইন প্রয়োগ করেছে। বাংলাদেশ আসলে তার চেয়ে খারাপ বাস্তবতার সামনে দাঁড়িয়ে আমরা আসলে কোনো আইন প্রণয়নও করছি না, প্রয়োগও করছি। আমরা যে সমস্ত ভাষা ব্যবহার করছি নিরুৎসাহিত করব, সীমিত আকারে মানে আমরা অনুমতি নিতে হবে, আগে অনুমতি নিতে হবে, এই ধরনের ভাষা প্রয়োগের স্তর আমরা বহু আগে পেরিয়ে এসেছি। এখন অতি দ্রুত আসলে আপনি যে কথাটি বললেন কথা শোনানোর মতো আইন প্রণয়ন করা, সেই সাজাগুলো আসলে প্রয়োগ করে দৃষ্টান্ত দেখা এবং সেগুলো মিডিয়াতে ঢালাভাবে প্রচার করে মানুষের মগজে মেসেজটা ইমপ্ল্যান্ট করা যে আসলে এই ব্যাপারটা কত গুরুতর। মানে এটি শুধুমাত্র ওনার মাস্ক নামানো এটা শুধু ওনাকে ঝুঁকির মধ্যে ফেলেনি, উনি রাস্তা দিয়ে হেঁটে যাওয়া যে শত শত মানুষের মধ্য দিয়ে গিয়েছেন সবাইকেই উনি এই বিপদের মধ্যে ফেলে গিয়েছেন। এই সুপার স্প্রেডারের ধারণাটা যদি আমরা স্পষ্ট করতে পারি এবং আমরা মানুষদের এই রেসপন্সিবল ব্যবহারের জন্য সমগ্র ঢাকা শহর যেভাবে ঝুঁকির মধ্যে পড়ে গেল এটা স্পষ্ট করতে পারলে তখনই যুক্তিটা দাঁড়াবে কেন কঠোর আইন করা দরকার এবং তার কঠোর প্রয়োগ দরকার। কিন্তু এটা শুনতে খারাপ শোনালেও আমরা আসলে সাধারণ মানুষকে অভিযুক্ত করতে চাই না, কিন্তু এটা নীতি নির্ধারকদের বিবেচনা নিতে হবে। গত এক বছর ব্যাপী সাধারণ মানুষের যেই এই কোভিডের বিষয়ে তাদের যে দৃষ্টিভঙ্গি ফুটে উঠেছে, আমরা যেভাবে কক্সবাজারে 10 লক্ষ লোককে দেখি, যেভাবে ঈদের বিবাহের অনুষ্ঠানগুলো দেখছি, এখন যেভাবে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান রাজনৈতিক অনুষ্ঠানগুলোতে হাজার হাজার লোকের সমাবেশ দেখছি, এরকম একটি বাস্তবতায় কেমন আইন হওয়া দরকার এটা আসলে তারা যদি চোখ বুজে রাখতে চায় বাংলাদেশ আসলে একটি ভয়াবহ দুর্যোগের মুখোমুখি হতে যাচ্ছে। কারণ আজকেই 5000 টেস্টেড এবং প্রফেসর লিয়াকত স্যার ভালো করে স্পষ্ট বলেছেন যেটা আসলে একটা টিপ অফ দ্য আইসবার্গ, এটা বুঝতে হবে। আমরা মাত্র 30,000 টেস্ট করতে পারছি না। 17 কোটি লোকের দেশে 30,000 টেস্ট করে আমরা যখন 18% পজিটিভ পাই আমাদের বুঝতে হবে দেশটার অবস্থা কত, এটা বিস্ফোরণমুখ অবস্থা। আমি এই জন্য বলছি যে এই ব্যাপারটা কঠোরভাবে প্রয়োগ করতে হবে আইন এবং কঠোর আইন তৈরি করতে হবে আসলে সেই লক্ষ্যে। অতএব এই সচেতনতার ভাষা এই যেগুলো আমরা বলি মাস্ক পরতে হবে, হাত ধুইতে হবে, এই স্তরটা আমরা পার হয়ে গেছি, একটি কাজ করেনি। আপাতত এই ব্যাপারে অনুসিদ্ধান্তে পৌঁছাতে হবে, যেটি আসলে কাজ করেনি। আমরা এই 3টি শব্দ হাজার হাজার বার বলা হয়েছে আসলে সকল টেলিভিশন পত্র পত্রিকাতে, হাজার কেন লক্ষ লক্ষ বার বলা হয়েছে। অতএব এটি যে কাজ করেনি এই সিদ্ধান্তটি নিয়ে পরবর্তী পর্যায়ে নতুন ধরনের পদক্ষেপ গ্রহণের জন্য সবার আসলে এগিয়ে আসা দরকার। অধ্যাপক আলী আপনার কাছে আসি এ পর্যায়ে, এই যে মাঝখানে আমরা একটা সময় পেলাম, একটা দম নেয়ার মতন সময়ে যেখানে আমরা আসলে ভাবতে পারতাম, আমাদের দক্ষতা বাড়াতে পারতাম, কিন্তু সেই 10-12 আইসিইউ বেড থেকে খুব বেশি কি বেড়েছি আমরা বা দক্ষতা বাড়ানোর ব্যাপারে কি এগোতে পেরেছি আমরা? কিছু কিছু অগ্রগতি হয়েছে। অনেক হাসপাতালে যেখানে হাই ফ্লো অক্সিজেন ছিল না, হাই ফ্লো অক্সিজেনের কিছু ব্যবস্থাপনা হয়েছে। কোনো কোনো জায়গাতে কিছু কিছু বেডের মানে রিঅ্যারেঞ্জমেন্ট হয়েছে। কিন্তু আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে সামগ্রিকভাবে স্বাস্থ্য ব্যবস্থার ব্যবস্থাপনা, আমরা যত না স্বাস্থ্য ব্যবস্থার টেকনিক্যাল প্রবলেম যত, তার চাইতে ব্যবস্থাপনাগত ত্রুটিটা অনেক বেশি। শুরু থেকেই বলা হচ্ছিল যে এই সুযোগে কোভিডের অনেক নেগেটিভ বিষয়ের মধ্যে একটি বিষয় হচ্ছে যে কোভিড যে একটি শুধু স্বাস্থ্যগত ইস্যু না, এটি যে সামাজিক ইস্যু, এটা রাজনৈতিক ইস্যু, এটি অর্থনৈতিক ইস্যু, এটি সামগ্রিক একটি উন্নয়ন ইস্যু, এটি কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছিল এবং রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত অত্যন্ত অ্যালার্ট হয়েছিল। এই সুযোগটিকে কাজে লাগিয়ে কিন্তু সেভাবে স্বাস্থ্যের ব্যবস্থাপনাগত দিকটা অত উন্নত হয়নি। আমাদের এখন যেটি খুবই প্রয়োজন ছিল যে অবকাঠামো শুধু না, আসলে
যে জায়গায় ম্যানেজমেন্ট ইস্যুগুলোকে টাচ করা দরকার সেগুলোতে খুব একটা পরিবর্তন কি আমাদের হয়েছে এই 1 বছরে? যেমন ধরুন আমরা বলেছিলাম যে পাবলিক হেলথ সাইডটাকে আরও বেশি গুরুত্ব দিতে হবে। এই যদি আজকে যেটা প্রফেসর সাইদুর রহমান সাহেব বললেন যে পাবলিক হেলথ অ্যাওয়ারনেস, পাবলিকের যে সচেতনতা শুধু না, সম্পৃক্ততা সৃষ্টিতে এই কোভিড মোকাবেলাতে যে জনগণ যে তার ওনারশিপটা নেবে হেলথের, তার জন্য সম্পৃক্ততার জন্য যে জনসচেতনতার শুধু নয়, জনসম্পৃক্ততার জন্য যে কমিউনিকেশন সঠিক করা দরকার সেটা তো আমরা করিনি। আমরা অত্যন্ত প্যাসিভলি কাজটা করেছি। তো তাহলে সরকারের স্বাস্থ্য ব্যবস্থার একটি প্রধান দুর্বলতা হচ্ছে আমরা শুধু মানে অবকাঠামো কিংবা যেটাকে বলে কিউরেটিভ চিকিৎসার উপর বেশি নির্ভর করি। প্রিভেন্টিভ চিকিৎসাতে 3% বাজেটও যায় না। এখনও কি এবছর যখন বাজেট হচ্ছে আমরা কি সেখান থেকে বেরোতে পেরেছি কিনা? আমরা এই যে চক্রটা, এই চক্র থেকে বেরোতে না পারলে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাপনায় জনগণ সম্পৃক্ত হবে না। আর ভ্যাকসিন নিয়ে খানিকক্ষণ আগে অধ্যাপক রহমান কথা বলছিলেন, সেই ক্ষেত্রে দ্বিতীয় ডোজ সবাই পাচ্ছে কিনা এটা নিয়ে এক ধরনের অনিশ্চয়তার কথা সামনে আসছে। এখানে পরিস্থিতিটা আসলে এটিও কিন্তু প্রথম থেকেই কিন্তু ওয়ার্নিং দেওয়া হচ্ছে যে ভ্যাকসিন ন্যাশনালিজম এবং ভ্যাকসিন উপনিবেশবাদ, ভ্যাকসিন জাতীয়তাবাদ এবং ভ্যাকসিন উপনিবেশবাদ নিয়ে কিন্তু বিরাট পলিটিক্স হতে যাচ্ছে। তাহলে দেখুন আমরা যখন শুধু নির্ভর করছি অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার উপরে, এখন ইন্ডিয়া যেটা ব্যান করেছে, ইন্ডিয়া ধরা যাক যে আমাদের সঙ্গে যে প্রত্যক্ষ কন্ট্রাক্ট হয়েছে, চুক্তি হয়েছে, প্রধানমন্ত্রী মোদির হস্তক্ষেপে নয় আমরা সেটা পেলাম, কিন্তু কোভ্যাক্স থেকে যেটা 6,80,00,000 বা 70 লাখ আমাদের আসার কথা, যেটি প্রধান অংশ আমাদের প্রধান কিন্তু অবলম্বন এই কন্ট্রাক্ট না, আমাদের কিন্তু কোভ্যাক্স থেকে আসা। সেই কোভ্যাক্সকে যে সময় মতো সাপ্লাই দেবে ভারত এমন কিন্তু নিশ্চয়তা নেই। এই জন্য কিন্তু ফিলিপিন্স থেকে শুরু করে এমনকি সাউথ কোরিয়া পর্যন্ত কিন্তু চাইনিজ কিংবা স্পুটনিকের সঙ্গে মানে রাশিয়ান ভ্যাকসিনের সঙ্গে আলোচনা শুরু করে দিয়েছে। ফিলিপিন কিন্তু অত্যন্ত অ্যাক্টিভলি, ভিয়েতনামও। এখন আমরা শুধুমাত্র যদি একটি ভ্যাকসিনের উপর নির্ভর করে থাকি, এটি কিন্তু প্রচণ্ড রকম ঝুঁকি তৈরি করছে সত্যি বলতে কি। কারণ কোভ্যাক্স দিয়ে যে আসবে সেটা যদি সময় মতো না আসে আমাদের টোটাল মানে সম্পূর্ণ ভ্যাকসিন প্রোগ্রাম মুখ থুবড়ে পড়বে, শুধু প্রত্যক্ষ কন্ট্রাক্ট তারা হবে না। অনুষ্ঠানের শেষ প্রান্তে অধ্যাপক রহমান আপনার যদি আর কোনো পরামর্শ থেকে থাকে। একেবারেই প্রফেসর লিয়াকত স্যার খুবই স্পষ্ট বলেছেন ভ্যাকসিন ইস্যুটাতে। আমি আরেকটা ব্যাপার বলবো যে দুই একটা জিনিস, স্পুটনিকের পাশাপাশি যে জনসন এন্ড জনসনের ভ্যাকসিন প্রকিউরমেন্টের দিকেও বাংলাদেশ সরকারের নজর দেওয়া দরকার। এবং চাইনিজ ভ্যাকসিনের বিষয়ে যেটা বলছেন যে কোরিয়ানরা চাইনিজ ভ্যাকসিন শুধু সেটা না, চাইনিজ ভ্যাকসিন বেশ কয়েকটি চাইনিজ খুবই ভালো ভ্যাকসিনের কথা জানা যাচ্ছে, ইতিমধ্যে গবেষণালব্ধ পাবলিশ হয়েছে সেগুলোর ব্যাপারেও আসলে নজর দেওয়া দরকার। এটি হচ্ছে এক। দ্বিতীয়ত হচ্ছে যে আসলে ভ্যাকসিনটা একটা ডিভাইড ক্রিয়েট করেছে বাংলাদেশে। এই 55 লক্ষ লোকের মধ্যে যে ডিভাইডটা হয়ে গেল, পুরুষরা ভ্যাকসিন বেশি নিল প্রায় 70-75 ভাগ, নারীরা 25-30। শহরের মানুষ ভ্যাকসিনেশন নিল 80-85%, মাত্র 15% মানুষ ডিস্ট্রিক্ট অ্যান্ড বিলো। এখানে যে মানে ধনী এবং গরিব মানুষদের ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে যে বিরাট পার্থক্য হলো, আপনি ঢাকা শহরের বস্তিবাসীদের মধ্যে ভ্যাকসিন গ্রহণের হার 10% অতিক্রম করেন। তাহলে এই যে বিরাট বৈষম্য ভ্যাকসিন যারা পেয়েছে তাদের মধ্যে হলো, সেগুলোকেও তো দ্বিতীয় পর্যায়ে আমাদের রিপ্লেস করতে হবে। এবং আমাদের এই ব্যাপারটা মাথাতেই নেই যে এটি 1 বছরের মধ্যে করতে হবে। 1 বছরে ভ্যাকসিনেট করতে হলে দিনে 7 থেকে 8 লক্ষকে ভ্যাকসিনেট করতে হয়। আর সেখানে এটা আমরা 2 লক্ষ করে যেভাবে তৃপ্তি ঠেকুর তুলতে থাকলাম, সেটা যে আসলে একটা বিরাট ধরনের ভুল ছিল তা কিছুদিন পরে সেটা বোঝা গেল। অতএব ভ্যাকসিনেশন এবং পাশাপাশি কঠোর, এই মুহূর্তে আমার ব্যক্তিগত মত হচ্ছে বাংলাদেশের মানুষ যে শব্দটি চেনে সেটি হচ্ছে কারফিউ। বড় 4টি শহরে কারফিউ এবং তাকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করা। আমি বিনীতভাবে অনুরোধ করবো যারা নীতি নির্ধারক, এটির আর্থিক এবং সামাজিক প্রভাবকে বিবেচনা করে ওনারা যেন এই ধরনের একটি এর কাছাকাছি সিদ্ধান্ত অন্তত নেয়। তাহলে বাংলাদেশকে এই যে মহামারীর এই উপর দিকে যে ঊর্ধ্বমুখী যে প্রবণতা, এটাকে অন্তত ফ্ল্যাট করা যাবে। ফ্ল্যাট না করতে পারলে আমরা এটা আনম্যানেজেবল অবস্থা। আজকের মতো আসলে সময় ফুরিয়ে গেছে। অধ্যাপক রহমান অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। অধ্যাপক লিয়াকত আলী আপনাকেও ধন্যবাদ। দর্শক ধন্যবাদ আপনাদেরকেও। বিদায় নিচ্ছি।